স্বপ্নের যে তৃতীয় স্তর। আরেক ধরনের স্বপ্ন আছে তন্ত্র। যখন আমরা বলি ড্রিম বা স্বপ্ন, আমাদের মনের বিভিন্ন মাত্রা রয়েছে। এবং অস্তিত্বে ঠিক যে জিনিসটাকে বলছি স্বপ্ন, ইয়েস আই হ্যাভ আ ড্রিম, এই বিখ্যাত বক্তৃতাটা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমরা সেই স্বপ্নের কথা বলছি না যা উচ্চাকাঙ্ক্ষার নয়, বরং যা ভেতরে হয়। আপনি যে ধরনের জীবনযাপন করছেন, এই স্বপ্নগুলো তারই পরিণাম নয়, বরং মনে হয় যেন স্বপ্নগুলো অন্য কোথাও থেকে আসছে। এই স্বপ্নগুলোকে ভাগ করা যায় 4টি শ্রেণীতে। এই 4টি শ্রেণীকেও আরো অনেক উপশ্রেণীতে ভাগ করা যায়। আজ প্রধান 4টিকেই দেখব। আমাদের মোট যে স্বপ্ন, আমি তো বলবো আমাদের মোট স্বপ্নের 90%-এরও বেশি কেবল একরকম রিলিজ। রিলিজ বা মুক্তি মানে বেশিরভাগ মানুষের মনের গড়নটা অনেকটা এই রকম। মানুষের মন যখনই কোনো কিছুকে ভালো বা সুন্দর, আকর্ষণীয়, মূল্যবান বলে মনে করে, সেটার কামনা না করে সে থাকতে পারে না। তাই সারাদিন ধরে মন যে নানান রকম কামনা আকাঙ্ক্ষা করে চলে, এই কামনাগুলোর বেশিরভাগই সচেতন হয়ে করেন না, এমনি তৈরি হয়ে চলে। কারণ মনটা যন্ত্রের মতো চলছে, যা কিছু ভালো আমরা তা চাই। তাই মনের অবস্থা এমন হলে সে অনেক অনেক কিছুই কামনা করতে থাকে। আপনার সৌভাগ্য, সেই সমস্ত কামনা পূরণ হয় না। সেগুলো বাস্তবে পূরণ হলে আপনি বিশাল ঝামেলায় পড়তেন। তো স্বপ্ন এই আকাঙ্ক্ষাগুলোরই মুক্তিতে সাহায্য করে। এখন এই মুহূর্তে আপনি হাঠা যোগা প্রোগ্রামে রয়েছেন। ভোরবেলা ঘুম থেকে উঠে 4 ঘন্টা নানান সাধনা করছেন, তারপর পড়াশুনো ইত্যাদি করছেন। এরপর দুপুরে যখন ঘুমোতে ইচ্ছে করে বা মন চায় 1 কাপ কফি বা চা খেতে, তখন আপনাকে দেওয়া হবে কুলথির ডাল, যা এখন খুবই বিখ্যাত। তাই এখন আপনার মন বলে, ইস, এখন যদি একটু কফি বা চা তেমন কিছু খেতে পারতাম, উফ। তাই আজ রাতে আপনি কিন্তু স্বপ্নে দেখবেন আপনি 1 ব্যারেল কফি খাচ্ছেন। অথবা হয়তো আপনি সমুদ্রে গেছেন আর দেখলেন ভারত মহাসাগর পুরো কফিতে ভরে গেছে। আমি জানি উদাহরণটা হাস্যকর শোনাচ্ছে। মোদ্দা কথা, স্বপ্নগুলো হলো আপনার সমস্ত কামনার একটা বাড়ানো চাড়ানো রূপই, বা অন্য কথায় এটা একটা রিলিজ বা মুক্তি। স্বপ্নে আপনি কফি খাওয়ার কামনাটা পূরণ করলেন, পরের দিন মনটা কম ছটফট করবে, পরের দিন কুলথির ডালটা আরেকটু সহজে সুন্দরভাবে খেতে পারবেন। হ্যাঁ, এই রিলিজ যদি আপনার স্বপ্নে না ঘটে, তাহলে এটা বড় জ্বালা ও অশান্তির উৎস হবে। এটা আপনার মধ্যে অত্যন্ত বড় একটা কম্পালশন হয়ে দাঁড়াতে পারে। তো স্বপ্ন আপনার উপকার করছে এই অর্থে।
রাত্রেবেলায় আপনি যখন গভীর ঘুমে মগ্ন থাকেন তখন বাসনাগুলো মুক্তি পায়, যেহেতু শরীর তখন বিশ্রামে। ফলে মনের হাতে সক্রিয় থাকার জন্য প্রচুর শক্তি রয়েছে, আর মন এই সময় এবং শক্তিকেই কাজে লাগিয়ে নিজেকে জটমুক্ত করে। 90% স্বপ্নই এই শ্রেণীতে পড়ে। এই স্বপ্নগুলো নিয়ে কিছুই করার নেই, কিছু মনে রাখতে হবে না, রাখার প্রয়োজনও নেই, বয়ে যেতে দিন। কিন্তু প্রতিদিনই যদি অনেক স্বপ্ন দেখেন তাহলে মন দিতে হবে দিনের বেলায়। আপনাকে আরও সচেতন হতে হবে। দিনে জাগা অবস্থায় যত সচেতন থাকবেন দেখবেন রাতে তত কম স্বপ্ন দেখবেন। যত বেশি অসচেতনভাবে চারপাশের সবকিছুকে আকাঙ্ক্ষা করবেন তত বেশি করে স্বপ্ন দেখবেন। আপনি খুব স্পষ্ট লক্ষ্য করতে পারবেন, আপনি যদি দিনের বেলায় যথেষ্ট গভীরভাবে ধ্যান করেন দেখবেন সেই রাতে যখন ঘুমোবেন, এমন নয় যে কোনো স্বপ্নই দেখবেন না, দেখবেন, কিন্তু তুলনায় অনেক কম দেখবেন। স্বপ্নের আরেকটি প্রকাশ হল প্রারব্ধ নামে একটা জিনিস আছে। প্রারব্ধ মানে শরীরতন্ত্রে বিপুল পরিমাণ স্মৃতি জমা রয়েছে। এটাকে আমরা ডেকে থাকি কার্মিক স্ট্রাকচার নামে, মানে কর্মের কাঠামো বা শরীর। এই কর্মের শরীরটা আসলে স্মৃতিরই শরীর। বিরাট পরিমাণে স্মৃতি সেখানে রয়েছে। যদি সেই সমস্ত স্মৃতি এই এখনই আপনার জীবনে সক্রিয় হয়ে ওঠে, আপনার মনটাই টুকরো টুকরো হয়ে যাবে অবধারিতভাবে। যে কারোর পক্ষেই এত স্মৃতি সামলানো দুঃসাধ্য। 30 বছর আগে আমার সাথে এমনটাই ঘটেছিল। হঠাৎ করে আমার একটা খুব তীব্র অভিজ্ঞতা হয়েছিল, আর ঠিক তারপরই এমন বিপুল পরিমাণে স্মৃতি জেগে উঠল যা আমি সামলাতেই পারছিলাম না। জন্ম জন্মান্তরের স্মৃতি তীব্র বেগে মনে ভেসে উঠতে শুরু করলো, যেন এখনই মনটা ছারখার হয়ে যাবে। যেহেতু আমার প্রচুর অভিজ্ঞতা ছিল তাই আমি সামলাতে পেরেছিলাম, না হলে মনটা ছারখার হয়ে যাবেই যখন এতটা স্মৃতি আপনার মেন্টাল স্ট্রাকচারে আছড়ে পড়ে। সুপ্ত স্মৃতি জেগে উঠে সক্রিয় হলে মনের তা সামলানোর ক্ষমতা থাকে না। তাই প্রকৃতি একটা উপায় বের করেছে, বা বলা যায় আপনার দেহই একটা উপায় বের করেছে। সে স্মৃতির একটা অংশকে বর্তমানে সামলানোর জন্য ধার্য করে দেয়। এটাকেই বলা হয় প্রারব্ধ। শব্দটা খুবই চেনা পরিচিত। এক সময় রোজকার কথোপকথনেই আমাদের ঠাকুমা দিদিমারা ব্যবহার করতেন। আজকাল এই সব হারিয়ে যাচ্ছে, তবে গ্রামাঞ্চলে আমার মনে হয় আজও বেশ প্রচলিতই। যখনই তাদের সঙ্গে কোনো কিছু মন মতো হয় না তখনই বলেন, হায় রে প্রারব্ধ। এর মানে স্মৃতিটা ইতিমধ্যেই নির্ধারিত, সেটাই আসছে আর কাজ করছে। এটা শুধু এখানে নয়, এখানেও ঘটছে। কিন্তু সেক্ষেত্রেও বলা যায় আপনার মধ্যে যেমন ছাপ গেঁথে আছে সেটাই আপনার সামনে প্রকাশ পাচ্ছে। তো এটাই হলো দ্বিতীয় শ্রেণীর স্বপ্ন যা আত্মপ্রকাশ পাচ্ছে। এটা প্রকাশ পাচ্ছে আপনার দৈনন্দিন আচরণে, আপনার চিন্তায়, আপনার আবেগে, শরীরে হওয়া অনুভূতিতে। যদি মন দিয়ে দেখেন দেখবেন প্রতিদিন সকালে যখন ঘুম থেকে ওঠেন, যদি খুব মন দিয়ে দেখেন, শুধুমাত্র দেহের পেশির গঠন নয়, যদি লক্ষ্য করেন শরীরে কেমন অনুভব হচ্ছে, দেখবেন প্রত্যেক দিনই সেটা আলাদা রকমের হয়। কারণ প্রারব্ধ নির্দিষ্টভাবে কাজ করে ঘটমান সবকিছুকেই নিয়ন্ত্রণ করে। যা যা স্মৃতি মুক্তি পেয়ে থাকে মনের কাঠামোর মধ্যে, সেটা স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট অনুভূতি, সংবেদন বা ইন্দ্রিয়গত ধাঁচ সৃষ্টি করে শরীরের পরিকাঠামোয়। তাই সেদিনের প্রারব্ধের ধরন অনুযায়ী
আপনার শরীর একটা নির্দিষ্টভাবে অনুভব করা শুরু করে। যদি মানুষ সচেতন থাকেন, লক্ষ্য করেন দেহে কেমন লাগছে, তাহলে আজ কি হতে চলেছে সেটাও জানা সম্ভব। অনেকেই লক্ষ্য করেছেন হয়তো কোনো কোনো দিন খুব গুরুতর কিছু ঘটলে সেই দিন সকাল থেকেই যেন কেমন অস্বাভাবিক লাগে, আর সেই দিনই পরে দেখলেন কোথাও দুর্ঘটনা হলো। অনেকেই যারা হয়তো আত্মদ্রষ্টা বা নিজের অন্তর্জগৎ নিয়ে অতি সচেতন কেউ নন, অনেক তথাকথিত সাধারণ মানুষজনও মাঝে সাঝে অনুভব করে থাকেন যেদিন কিছু গুরুতর ঘটনা ঘটতে চলেছে সেদিন সকালে ঘুম থেকে উঠেই কেমন যেন অদ্ভুত লাগা শুরু হয়, আর লক্ষণটা বোঝার উপায় না জানায় বিপদেই পা বাড়ান। যারা লক্ষণগুলো ধরতে জানেন তারা সেদিন সতর্ক হয়ে যান। তারা জানে আজ দিনটা ভালো নয়। এই ভালো দিন নয় মানে দিনটার কোনো দোষ আছে তা কিন্তু নয়, শুধু এই যে আপনার দিনটা ভালো কাটবে না, কারণ সেই দিন আপনার গোটা দেহতন্ত্রটা একটা নির্দিষ্ট ধাঁচে চলছে। কারণ স্মৃতি প্রভাবিত করে আপনার এনার্জি, শরীর, মন কিভাবে কাজ করছে আর চারপাশে কি ঘটছে সেটাও। তো প্রারব্ধ এইভাবেই আত্মপ্রকাশ খুঁজে পায়, আর রাতে স্বপ্নের মাধ্যমেও একই ব্যাপার ঘটছে। স্বপ্নে নানান ধরনের অদ্ভুত জিনিস মিশে থাকতে পারে। এই ধরনের স্বপ্নে দেখতে পাবেন পাশেই যেন চেনা কেউ দাঁড়িয়ে, আবার কেউ কেউ আছেন সম্পূর্ণ অচেনা। দেখবেন কিছু পরিস্থিতি চেনা, কিছু পরিস্থিতি অজানা, সব মিলেমিশে একাকার হয়ে আছে। অনেকেই হয়তো এইরকম স্বপ্ন দেখেছেন। আপনি হয়তো বাড়িতে বসে আছেন, কেউ একদম অচেনা অদ্ভুত কেউ হয়তো আপনারই বাড়িতে বসে আছে, বা একেবারেই অজানা কোথাও আছেন কিন্তু সঙ্গে আপনার পুরো পরিবার। তো আপনার যা জানা আর যা কিছু অজানা, যা আপনি সচেতনভাবে মনে করতে পারেন আর যা চাইলেই মনে পড়ে না, সবকিছুই এই ধরনের স্বপ্নে মিলেমিশে থাকে। এটা হলো প্রারব্ধেরই এক প্রকাশ। এর আবার কিছু মানেও থাকতে পারে। যে অর্থে বলছি, দেখুন, আপনাকে স্বপ্নের ছবিগুলো খুঁটিয়ে দেখতে হবে না, শুধু দেখুন স্বপ্নের পরে কেমন লাগছে। স্বপ্নটা কিভাবে কেটেছে তার উপর নির্ভর করে, মানে এটা কি শুধু আপনার গোপন বাসনা মেটাচ্ছে, নাকি অন্য কোনো স্মৃতিও এই স্বপ্নে কোনো ভূমিকা পালন করছে তা দেখুন। স্বপ্নের দৃশ্যগুলো মনে করতে যাবেন না, দৃশ্যগুলো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু শরীরে যে ছাপ ফেলে যায়, যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন কেমন লাগছে। দেখুন, ঠিক এই কারণেই কিন্তু যারা নিজের জীবনকে মন দিয়ে লক্ষ্য করেন তারা সব ধরনের মাদক ও স্নায়বিক উত্তেজক এড়িয়ে চলেন। যদি মদ বা কোনো উত্তেজক খান তাহলে কিছুই লক্ষ্য করতে পারবেন না। প্রতিদিনই ভোরবেলায় উঠে শুধু নরকই মনে হবে, যাই করুন না কেন। তারপর আবার তরতাজা হওয়ার জন্য লড়াই করা। তাই একবার স্নায়ুতন্ত্রের সাথে উল্টোপাল্টা কিছু করলে সবকিছুই গোলমাল হয়ে যায়, তেমন মানুষদের ক্ষেত্রে এই সবের প্রাসঙ্গিকতাই থাকে না। স্নায়ুতন্ত্র বিন্দুমাত্র মাদক বা উত্তেজকে প্রভাবিত হলে আর কাজই হবে না, কারণ আপনার স্নায়ুতন্ত্র তখন অন্য কিছু বলা শুরু করে, যার প্রকৃতিটা সম্পূর্ণ আলাদা। এই প্রারব্ধ হল দ্বিতীয় ধরনের স্বপ্ন যা নিয়ে আমরা আলোচনা করলাম। তা অনেক কিছুই ইঙ্গিত করতে পারে যদি কেউ লক্ষ্য করতে পারেন। বিশেষ করে যদি কোনো কিছু আপনার স্বাস্থ্য বা আপনার শরীরের ক্ষতি বা ধ্বংস হওয়ার সাথে সম্পর্কিত হয়, এই রকম ক্ষেত্রে প্রারব্ধ একটা ভালো নির্দেশকের কাজ করে। আমি কখনোই স্বপ্ন নিয়ে কথা বলি না, কারণ অনেক মানুষই আছেন যারা রোজকার যে কোনো ছোট বড় বিষয়কেই কল্পনায় অতিরঞ্জিত করবেন। আজ আমি স্বপ্নে এইটা দেখেছি তাই আজ এইটা হবে, আগামীকাল সেইটা ঘটবে। তাদের কল্পনার কোনো সীমা থাকে না।
তখন শুধু স্বপ্ন রাতেই নয়, সারাদিন ধরে হতে শুরু করবে। তো স্বপ্নের যে তৃতীয় স্তর, সেটা হলো যদি জীবনে কিছু নির্দিষ্ট অভিজ্ঞতার স্পর্শ পান। আসলে এই নিয়ে আমরা একটা সার্ভেও করতে পারি। আপনাদের অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, কোনো শক্তিশালী অভিজ্ঞতা হওয়ার পর, যেমন ধরুন যখন শাম্ভবীতে দীক্ষা পেলেন, কিংবা ভাব স্পন্দনা করার সময়, অথবা সাম্যামা প্রোগ্রাম করার সময়, কিংবা অন্য কোনো দীক্ষা প্রক্রিয়ার সময়, তারপর থেকে স্বপ্নের ধরনে যেন একটা পরিবর্তন চলে আসে। যে ধরনের স্বপ্ন দেখতেন তা বদলে গেছে। স্বপ্নের পরিমাণও পরিবর্তিত হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, বা অন্য কিছু। একটা শক্তিশালী অভিজ্ঞতার পর কিছু পরিবর্তন ঘটতে পারে। শক্তিশালী অভিজ্ঞতা মানে ঠিক কি বলতে চাইছি? শক্তিশালী অভিজ্ঞতা মানে কোনোভাবে আপনি নিজের ভেতরে একটা বাধা অতিক্রম করলেন। মানুষ নিজের মধ্যে বাধা বা সীমাবদ্ধতার অনেকগুলো স্তর গড়ে তোলেন। কোনো একদিন হয়তো হঠাৎ আপনি নিজের মধ্যে একটা বাধা বা সীমাবদ্ধতা অতিক্রম করলেন। এতে স্বপ্নের ধরন বদলে যেতে পারে। এতে যা আগে সক্রিয় ছিল না, স্মৃতির সেই ভাণ্ডার যা আগে সক্রিয় ছিল না, তা এখন সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। নিউ রিলিজ। জানি না বুঝতে পারলেন কিনা, ভারতে প্রতি শুক্রবার লোকে বলে নিউ রিলিজ হচ্ছে, মানে নতুন সিনেমা বেরোবে। এটা সেই নিউ রিলিজ। তো এই সমস্যাগুলো আগে ছিল না, হঠাৎ নতুন সমস্যার উদয়। কারণ একটা শক্তিশালী অভিজ্ঞতা হয়েছে, তাই স্মৃতির একটা নির্দিষ্ট বাঁধ ভেঙে গেছে। এই বাঁধগুলো থাকে আপনারই সুরক্ষার্থে, কারণ সব যদি একসঙ্গে খুলে যায়, কারোর মনই তাহলে সামলাতে পারবে না, মন ছাড়খাড় হয়ে যাবে। তো একে বলা হয়, এই যে স্মৃতির ভাণ্ডার বা কার্মিক উপাদানের ভাণ্ডার, একে বলা হয় সঞ্চিতা। এর মানে এটা স্মৃতির একটা গুদাম ঘর। যদি এর সবকটা একসাথে আসে তাহলে কেউই সামলাতে পারবে না, তাই গুদাম ঘর থেকে অল্প করে জীবনে আনা হয়। এর মানে আপনার জীবন আগের তুলনায় আরও বড় একটা সম্ভাবনা হয়ে উঠল। আপনার জীবন আগে একটা নির্দিষ্ট পরিমাণ মেমরি অনুযায়ী চলছিল, এখন একটা বড় অভিজ্ঞতার মাধ্যমে বাঁধটা ভেঙে বেরোলো, পরিসরটা আরো বড় হয়ে উঠবে। বড় পরিসর মানে দেখুন, দক্ষতার সাথে সামলাতে পারলে বৃহত্তর পরিসর একটা চমৎকার সুযোগ, কিন্তু দক্ষভাবে সামলাতে না পারলে বৃহত্তর পরিসর মানে সমস্যা আরো বাড়ল। আর সত্যি বলতে মানুষজন এই সমস্যাটার জন্যই ভুগছেন। অন্য প্রাণীদের তুলনায় মানব জীবনের পরিসরটা বৃহত্তর, সেটাই সমস্যা, তাই না? যদি অন্য যে কোনো প্রাণীর মতো হতেন তাহলে শুধু খেলে আর ঘুমোলেই ভালো থাকতেন। কিন্তু যেহেতু জীবনের পরিসরটা বড়, ঠিক এটাকেই তো মানুষ ভুগছেন। তাই যখন পরিসরটা আরো বেড়ে যায়, তখন সেটাকে যদি ঠিকঠাক সামলান তাহলে দারুণ চমৎকার হবে, আর না পারলে যন্ত্রণা দেবে। কিন্তু যন্ত্রণা পেলেও জীবনের চূড়ান্ত লাভ লোকসানের বিচারে তবুও আপনার জন্য সেটা ভালো। কথাটা ভালো লাগলো না? এখন হঠযোগ করতে কত কষ্ট, যোগ করতে কত কষ্ট, তাই না? স্বীকার করেই ফেলুন না, এটা কষ্টকর, কিন্তু তবুও আমরা করি, কারণ বৃহত্তর লাভ লোকসানের বিচারে এটা আমাদের জন্য ভালো। কোনোভাবে আমরা সেটা বুঝতে পেরেছি বলেই তো এটা করছি, তাই না? তো আপনার মধ্যে স্মৃতির নতুন নতুন মাত্রা খুলে দেওয়াটা খুবই কষ্টও ডেকে আনতে পারে, কারণ এখন আপনি নিজের জীবনের গতি আরো বাড়াতে চলেছেন, যা হয়তো আপনাকে পরের জন্মে সামলাতে হতো, তা এই জন্মেই সামলানোর চেষ্টা করছেন, কারণ আপনি একটু তাড়ায় আছেন। আপনি আরও একটা জন্ম চান না, আপনার সমস্ত করণীয় বা ইচ্ছে এই জন্মেই মেটাতে চান।
এখন ব্যাপারটা আরো জটিল হয়ে গেল, তাই না? কিন্তু যদি ঠিকঠাক সামলান তাহলে খুবই ভালো। না হলে হঠাৎ মনে হয় যেন আধ্যাত্মিক পথে আসার পর মহাবিশ্বের সবকিছু আপনাকে সব দিক থেকে লাথি মেরে চলেছে। কারণ ব্যাপারটা তাই, কারণ আপনি অন্য একটা মাত্রা খুললেন যা এতদিন সামলাচ্ছিলেন না। জানি না আপনাদের দেশে কেমন, কিন্তু ভারতে মাধ্যমিক বলে একটা জিনিস আছে, আর এটা একটা বোর্ড এক্সাম। এই ক্লাসের পড়াশুনো বিরাট বেশি নয়, খুব সামান্যই, কিন্তু তবুও শিশুরা এই পরীক্ষায় ভয়ে আতঙ্কেই থাকে সাধারণত। কারণ পরীক্ষকরা তাদের নিজের স্কুলের শিক্ষক নন, অন্য কেউ তাদের খাতা দেখবে। তো পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে এতদিন কিভাবে পাশ করছিলেন তার উপর। বেশিরভাগ জনই ভয়ে থাকে। আর পরীক্ষার দিন ডায়রিয়া আটকানোর ট্যাবলেট লাখে লাখে বিক্রি হয়। সেই দিন পরীক্ষা এলে এরকম অনেক কিছুই হয়। এটা শুধুই এক ধরনের প্রস্তুতি বলতে পারেন, যেখানে বাচ্চাদের প্রস্তুত করা হচ্ছে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিকের জন্য, যেটাকে বলা হয় স্কুলের গ্র্যাজুয়েশন। মাধ্যমিক পাশ করলে, যেটাকে শিক্ষার প্রক্রিয়ায় একটা মাইল ফলক বলে ধরা হয়, কিন্তু মাধ্যমিক পাশ করে স্বস্তি নেই। হঠাৎ করেই পৌঁছন 11-12-এ। সেখানে পড়াশুনো যেন মহাসাগরের মতো। এতদিন যেন ছিলেন ছোট্ট একটা পুকুরে। যেই 11-12-এ এলো, অমনি সবকিছু যেন অন্তত 4 গুণ বেড়ে গেল। সিলেবাস, বিষয়ের জটিলতা, যা যা পড়তে হবে তার ইত্যাদি সব আঙ্গিকের নিরিখে। তাই পাশ করাটা সবসময় কিন্তু ভালো নয়। কিন্তু যদি পাশ না করেন তাহলে পরবর্তী ধাপেও পৌঁছবেন না। যদি একই ধাপে থেমে থাকেন তাহলে থেমে থাকায় ভুগবেন, আর যদি পরের ধাপে যান তাহলে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য ভুগবেন, যা একদিন আসবেই। তো এটাও ঠিক তেমনই, যদি একই জায়গায় থাকেন জীবনটা মনে হয় যেন বেশ আরামদায়ক, কিন্তু পরের ধাপে গেলে নিঃসন্দেহে নতুন কোথাও পৌঁছবেন, কিন্তু যে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন সেটাও আরও বড়ই হবে। তো স্বপ্নের ক্ষেত্রে এই একই ব্যাপারটা একেবারেই অন্যরকমভাবে ঘটে। যখন সঞ্চিত কর্ম আপনার স্বপ্নে প্রকাশ পেতে শুরু করে, তখন তা সম্পূর্ণভাবে একেবারে অর্থহীন স্বপ্নে পরিণত হয়। এক ঝলক এখানে, এক টুকরো ওখানে, আবল তাবল যা খুশি তাই চলতে থাকে। কিছুই একটানা চলবে না। একেবারে বন্য উদ্ভট সব স্বপ্ন চলবে। বিন্দুমাত্র মানে খুঁজে পাবেন না। যতই চেষ্টা করুন কোনো মানেই বের করতে পারবেন না। একটা ঘটনা বলি। বার্নার্ড শর নাম শুনেছেন? বার্নার্ড শর নাম শোনেননি? একজন নাট্যকার। এক নতুন এক নাট্যকার একটা নাটক লিখে সেটার পরিচালনা করছিলেন। তিনি বার্নার্ড শকে আমন্ত্রণ করলেন তার নাটকটা দেখতে। শ সেখানে গেলেন, বসলেন, আর কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। যখন নাটকটা শেষ হল, সেই তরুণ শিল্পী বা তরুণ লেখক শর কাছে এসে বললেন, আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আপনার কমেন্ট চাই বলে, কারণ এটাই যে আমার প্রথম নাটক। বার্নার্ড শ তার দিকে তাকিয়ে বললেন, ঘুমিয়ে পড়াটাই আমার কমেন্ট। তাই আপনি ভালো ঘুমোচ্ছেন কিনা সেটা নিজের জীবনের ওপর নিজেরই একটা কমেন্ট। আরেক ধরনের স্বপ্ন আছে, যেটা ঠিক আসলে স্বপ্ন নয়। এখন এখানে ভৈরবী আছেন। তিনি একটা স্বপ্নই, আমরা তাকে স্বপ্নেই গড়েছিলাম। আপনি স্বপ্নের মধ্যে এমনভাবে গড়েন যে তা বাস্তবে পরিণত হয়, অথবা অন্যভাবে বলা যায় এমন একটা স্বপ্ন যার মাধ্যমে নিজের চেতনা ও শক্তিকে নির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত করা যায়। আমি সেদিনও বলছিলাম, দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়ায়
সেখানে অ্যাবরিজিন আদিবাসীরা সৃষ্টির আদি সময়কে ডাকেন স্বপ্নকাল বলে। স্রষ্টা একে স্বপ্নে তৈরি করেছেন। ভারতে আমরা একে বলি মায়া বা ভ্রম, আর ভ্রমকেও তো স্বপ্নই বলা যায়, তাই না? তারা বলতেন স্বপ্নকাল বা ড্রিম টাইম, সৃষ্টির সময়কে বলতেন ড্রিম টাইম। আমরা বলি লীলা। তিনি খেলছেন, স্রষ্টা তার মায়া বুনে চলেছেন আর লীলায় মগ্ন আছেন। লীলা আর মায়া এই দুটো শব্দ সৃষ্টিকে বর্ণনা করার জন্যে সত্যি সবচেয়ে যথাযথ, কারণ এটা ঠিক তেমনই। আর এই যে গোটা বিজ্ঞান, যাকে আমরা বলছি তন্ত্র, তা শুধু এটাই, আপনি স্বপ্নে কিছু তৈরি করেন আর ধীরে ধীরে সেটাকে বাস্তবে নিয়ে আসেন। প্রথমে এখানে তৈরি করেন আর ধীরে ধীরে সেটাকে বাইরে আনেন, আর সে বাস্তবে চলে আসে। সমস্ত দেবদেবীকে এভাবেই সৃষ্টি করা হয়েছিল, কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। তারা তাকে এখানে তৈরি করতেন আর বাইরে নিয়ে আসতেন, আর সে অন্য সব কিছুর মতোই জলজ্যান্ত বাস্তব হতো। সবার অভিজ্ঞতাতেই বাস্তব লাগত। দেখুন, যদি শুধু আপনার অভিজ্ঞতায় সত্যি লাগে, সেক্ষেত্রে তা তখনও স্বপ্ন হতে পারে, কিন্তু আপনার স্বপ্ন যখন সবার কাছেই জলজ্যান্ত বাস্তব রূপে অনুভূত হয়, সেটা তো বাস্তবই, তাই না? বাস্তব লাগছে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন বলে নয়, বা তাদের কোনো শক্তিশালী মন্ত্রণা বা সাজেশন দিয়ে সম্মোহিত করার চেষ্টা করছেন না। এমনকি কিছু না জানলেও দেবীর মন্দিরে ঢোকা মাত্রই স্পষ্ট অনুভূত হয়। আপনাকে কিছুই বিশ্বাস করতে হবে না, কারণ এখন তিনি বাস্তব। কিন্তু মাত্র 2-3 বছর আগেও তিনি একটা স্বপ্নই ছিলেন। তো এই স্বপ্ন এখন একটা জীবন্ত বাস্তব। আর আমরা সবাই এইভাবেই এসেছি। এই একটা স্বপ্নই যা এক নির্দিষ্ট উপায়ে ভৌত অভিব্যক্তি খুঁজে পেয়েছে। কিন্তু কোনো কিছু ব্যবহার না করেই আপনি একটা স্বপ্নকে বাস্তব করতে পারেন। এটা আসলে স্বপ্ন নয়, এভাবেই সৃষ্টি হয়। সমগ্র সৃষ্টি এইভাবেই ঘটেছে। যদি আপনি মায়ার সাথে খেলতে পারেন, যখন বলছি মায়ার সাথে খেলা, যেমন আমি চাইলে একটা বল নিয়ে খেলতে পারি। ধরুন কোনো বল নেই, কিন্তু তবুও খেলতে শুরু করলাম। এইরকম যদি যথেষ্ট তীব্রভাবে করতে থাকি, কিছু সময় পর সত্যিই একটা বল থাকবে। কোথাও থেকে একটা বল জোগাড় করতে হবে না। যদি এইরকম করেন, সত্যি সত্যি অনুভব করতে পারবেন যেন কিছু একটা লাফাচ্ছে। শুধু আমার অভিজ্ঞতায় নয়, যেই আসুক সেই বলটা অনুভব করতে পারবে। তো এটাই সৃষ্টি, আর এর শেকড়টাও গেঁথে আপনার স্বপ্নে। কারণ আপনি যখন সঞ্চিতর সীমানাটা টপকান, তখন আপনি ছুঁচ্ছেন সেই মাত্রাকেই, যাকে বলা হয় সৃষ্টির উৎস। সেখানেও মন যদি কাজ করে, সাধারণত এর কাছে এলেই মন এত অভিভূত হয়ে পড়ে যে আগে থেকে ট্রেনিং না থাকলে মন নিমেষেই শূন্য হয়ে যায়। সম্ভবত এটাকেই কেউ কেউ বলছেন মনশূন্য অবস্থা। আপনি এমন এক স্তর বা অবস্থায় পৌঁছন যে যখনই আপনি এমন এক শক্তির সান্নিধ্যে আসেন যা আপনার বোধের বাইরে, আর অমনি আপনি স্তব্ধ হয়ে যান। এটা বিভ্রান্তি বা হতবাক হওয়া নয়, কিন্তু এই অবস্থায় মন নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে, যদি না মন একটা নির্দিষ্ট প্রস্তুতি বা সাধনার মধ্যে দিয়ে যায়। তাই আপনি যখন তার সামনে আসেন, বা চিরাচরিত ভাষাতেই না হয় বলা যাক, এখন আপনি ঈশ্বর দর্শন করলেন, তারপর মনটাই অচল হয়ে গেল। শ্রমপণ্ড হলো কিনা? যেখানে পৌঁছতে কত কিছুই না করলেন, আর যখন পৌঁছলেন অচল হয়ে গেলেন। সেটাও কাজের, কিন্তু মন যথেষ্ট ট্রেনিং পেলে, যদি যথেষ্ট সাধনা করা হয়ে থাকে, তাহলে যখন পার করে গিয়ে স্মৃতির অতীত স্থানটিতে পৌঁছন, এই মুহূর্তে আপনার মনের অস্তিত্বটা এখন যেভাবে আছে, সেটা কিন্তু শুধু স্মৃতির জন্যেই, বুঝলেন?
যখন সেই সীমাটা পেরোন, যার পরে কোনো স্মৃতি আর থাকে না, থাকে শুধু প্রত্যক্ষ উপলব্ধির জগৎ, বেশিরভাগ মন, আমি তো বলবো 99.999, যতগুলো ইচ্ছে নয় যোগ করতে পারেন, তত শতাংশ মন অচল হয়ে পড়বে যদি কাজ করার ভিত্তি হিসেবে কোনো স্মৃতি না থাকে। এই মনগুলো চলছে শুধুমাত্র ইতিমধ্যে যে স্মৃতিগুলো আছে তার জন্যে। যদি স্মৃতি সরিয়ে ফেলা হয় তাহলে তারা কোনো কিছুই করতে জানবে না। আপনি যোগে যা করছেন তা এই মনকে ট্রেনিং দেওয়াই, শুধু ট্রেনিং দিয়ে যাওয়া, যাতে আগামীকাল সব স্মৃতি খসে পড়লেও, আপনার কর্মের গোটা কাঠামোটা ভেঙে পড়লেও তবুও মন অক্ষত থাকবে। এই রকম হলে আপনার শরীরটা খসে পড়লেও, মানে যদি মারা যান, তখনও একটা মন থাকে। এই রকম হলেই যেখানেই যান আপনি পথ খুঁজে পাবেন, তা না হলে নিজের বাসনা অনুযায়ী চলবেন। তো স্বপ্ন এই 4 ধরনের। শেষেরটাকে আসলে স্বপ্ন ঠিক বলা যায় না, এটাকে কি বলা যায়? এটা নদীর ওই পার, এটা এই তীরে নেই, এটা সৃষ্টির অন্য পারের অস্তিত্ব। তো একটা উপদেশ আপনাদের আমি অবশ্যই দিতে চাই, আর সেটা হলো, যেমন স্বপ্নই হোক উপেক্ষা করতে শিখুন। কারণ আপনি যদি স্বপ্নের অর্থ খোঁজা শুরু করেন তাহলে নিজের জীবনের অর্থটাই হারিয়ে ফেলবেন, ভ্রান্ত কল্পনায় হারিয়ে যাবেন।